নমস্কার। আমার আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস ঘর। আশাপূর্ণা দেবীর ঘর সম্পর্কে অনেক গল্প আছে, কিন্তু এটা একটু বড় গল্প, মানে যাকে আমরা বলি উপন্যাস। তাহলে আসুন শুনে নেওয়া যাক আজকের পর্ব। আবার উটি, আবার বেড়াল নাড়ানাড়ি, কুকুর নাড়ানাড়ি। তোমার কথা সহ্যই হতেছে না বাপু, আবার কেনে? সাগরের চেরা ফাটা ভাঙা গলার এই উত্তেজিত প্রশ্নটা যেন আর্তনাদের মতো শোনায়। না, কোথাও যাবনি, মূর্তি হয় এই চুলোতেই মরব। কাঠি চাছা নারকেল পাতার সরু ফালিগুলো দিয়ে জাল ঠেলে ঠেলে ভাত সেদ্ধ করছিল সাগর। পাতা পোড়ার কটু গন্ধ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে উঠেছে উনুনের ধারটা। তবুও তার অন্তরালস্থিত ভাত ফোটার গন্ধটা অটল দাসের সমস্ত চৈতন্যটাকে যেন একটা মোহময় সুখের স্বাদে আচ্ছন্ন করে তুলল। অটল দাস তার অবুঝ পরিবারকে খিঁচোতে গিয়েও নিজেকে সামলে নিলে, কপালে হাত ঠেকিয়ে বললে, অদেষ্ট গা ভুঁই ছাড়া অবধি তো বেদের টোল ফেলে ফেলে দিন গোজাচ্ছি। কোথা থেকে যেন ঘুরে এসেছে অটল দাস, হয়তো এই সুসংবাদটি আহরণ করতেই তার যাওয়া। গরমের দুপুর, পরনের ঘাড় কাটা হাত ছেঁড়া হাফ হাতা হাওয়ায় শার্টটা ঘামে ভিজে সব সপিয়ে উঠেছে। পরনের খাটো খেটে তালি সেলাই মারা ধুতিটাও তথৈবচ। তবুও অটলদাস শুধু জামাটারই তত্ত্বাবধান করতে উঠোনে নামল। উঠোন মানে তিন কোণা এক চিলতে মেটে জায়গা, যার বুকে একটি পেয়ারা গাছ যেন সবুজ স্নেহে এই অনেক আশার স্বপ্নে ঘেরা ছোট্ট সংসারটুকুর দিকে তাকিয়ে তাকিয়ে শাখা দুলিয়ে দুলিয়ে ভালোবাসা জানায়। এখানে এসেই ওই পেয়ারার চারাটা পুঁতেছিল সাগর, কোথা থেকে যেন সংগ্রহ করে, আর যত্ন নিয়েছিল প্রয়োজনের অতিরিক্ত। তা গাছটা বেইমান নয়, ফল দিয়েছে। গত বছর দিয়েছে, এবছরও দেবার আশ্বাস, যেন আরও বেশিরই আশ্বাস। ছোট ছোট কষা কষা শিশু ফলের সম্ভারে ভরা শাখাগুলি তার ইশারা বহন করছে। পেয়ারা গাছটার কোলের গোড়ায় সাগরের তুলসী মঞ্চ, সেও অনেক যত্নে গড়া। গাছটা হয়েছিল নিজের খেয়ালে। সাগর আহ্লাদে অভিভূত হয়ে এখান ওখান থেকে 2-4খানা ভাঙা ইট জোগাড় করে তাকে ঘেরা দিয়ে তার মাটি লেপে মঞ্চটি খাড়া করেছিল। সাঁঝের প্রদীপটা নিত্যই দিত, অবশ্যই তেলে কুলোয় না, তবে সকালে জলটুকু দেয় নিয়ম করে। মনে মনে বাল্যের লেখা মন্তরটি উচ্চারণ করে, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন। অটল দাসের এক ভাজ এসেছিল একবার কোথা থেকে যেন যাবার পথে। ধরে করে তাকে 2 দিন রেখেছিল সাগর। অতিথি আত্মীয় এলে তাকে ধরা করা করে থাকতে বলাটাই সংসারের রীতি, সেটাই সংসারের স্বাদ। সাগর যে আবার সংসার করতে পেরেছে, এটুকুই জানাতে ইচ্ছে হয়েছিল সাগরের দেশের দূর সম্পর্কের ওই জাটিকে। জানানো হয়েছিল ধরে রেখে আর যত্ন করে। চেনা মানুষই যদি সুখের দৃশ্য না দেখল, তো সুখের অর্থ কী? সাগর তখন তার সংসারটিকে সুখের বলেই ভাবতে শুরু করেছিল, কারণ তখন অটল এই পড়ে যাওয়া ভাঙা ঘরটুকুকে নিজের হাতে ছ্যাবড়া বেড়া আর দরমা তালি মেরে একখানা বাসস্থানের রূপ দিয়ে ফেলেছিল। আর 3 কোণা ওই মাটিটুকু যাকে সাগর উঠোন বলে, সেটুকুকেই তখন কুড়িয়ে আনা বাঁশবাখারি, কচাপ ডাল, বিচুটির ডাল এসব দিয়ে ঘেরার কাজটা সদ্য শেষ করেছিল। আর সেই তখনই সাগরের পেয়ারা গাছটা সুগোল মসৃণ হালকা সবুজ রঙা ফলগুলি প্রসব করতে শুরু করেছিল। আর তুলসী ঝাড়টা যেন ভগবানের অকৃপণ আশীর্বাদের মতোই। তা ওই গাছে জল ঢালার মন্ত্রটি কানে যেতেই বড়জা বলে উঠেছিল, মরণ, তুলসী তো হচ্ছেন গে মেয়ে ছেলে, আদা আনির সতীর,
তাকে আবার নারায়ণ বলা কেন? সাগর এত জানে না। সাগর তো শৈশবকালে গুরুজনদের মুখেই এই মন্ত্র শুনেছে আর শুনে শুনে শিখেছে। তাই সাগর তার এই শাস্ত্রজ্ঞ বড়জায়ের মুখের দিকে না তাকিয়েই প্রণামান্তে বলেছিল, ভাগ্যমানের আবার বেটা ছেলে মেয়ে ছেলে কি গো? মরণ! ভাগ্যমানের মেয়ে ছেলে বেটা ছেলে নেই? বলি মা কালীকে তুই বাবা কালী বলবি, নাকি শিব ঠাকুরকে মা গো শিব ঠাকুর বলবি? সাগর বুঝেছিল সুবাসিনীর এটা মনান্তর বাঁধাবার ছল, ভেতরে হিংসের প্রকাশ। সর্বশান্ত সাগর যে বেদের টোল ফেলে ফেলে অবশেষে একটা আশ্রয় পেয়েছে, আর দৈত্যের মতো পরিশ্রমী অটলের চেষ্টায় যত্নে সে আস্তানায় এমন লক্ষ্মীশ্রী ফুটিয়েছে, তাই দেখেই সুভাষিনীর ভেতরে ভেতরে হিংসের জ্বালা ধরেছে। উদাস গলায় সাগর বলেছিল, তোমার মতন শাস্তর পালা তো জানি না সুভাষ দি, ছোটকালে মা পিসির মুখে যা শুনেছি তাই শিখেছি। ভুল শিক্ষে। সুভাষিনী আত্মস্থ গলায় রায় দিয়েছিল, আদানির পুজোয় তুলসী দেবার জো নাই, সতীন বলেই না। তবুও সুভাষিনীর যাবার বেলায় সাগর খইয়ের মোয়া করে দিয়েছিল 4টি, আর গাছের পেয়ারা দিয়েছিল পেড়ে পেড়ে। চলে যাবার পর শঙ্কু আর টুসু রাগ রাগ গলায় মাকে বলেছিল, ওই বুড়িটাকে সব মোয়াগুলো দিয়ে দিলি, গাছটা নিশুট্টি করে পেয়ারা দিলি কেন? বুড়িটা তো পাজি। সাগর তাড়াতাড়ি বলেছিল, ছি, গুরুজন না? কিন্তু সেই সাগরই আবার বরের কাছে গুরুজনের নিন্দে করতে ছাড়েনি। গলা নামিয়ে বলেছিল, যাই বলিস, তোর ভাজ বড্ড খালি হিংসু কুটে। তা তুই তো রাখলি পায়ে ধরে। অটলের সাপ জবাব, দুদিন ওনার নৈবেদ্য যোগান দিতে নিজেদের পেটে টান। তা হোক, সাগর জবাব দিয়েছিল, মানুষ মনীষীতি বলে একটা কথা তো আছে, নাকি নাই? তার মানে সাগর ধরে নিয়েছিল এখন তার মানুষ মনুষ্যত্ব দেখাবার অধিকার জন্মেছে। তার মানে তখন সাগর ধরে নিয়েছিল অনেক দুঃখ ধান্দার শেষে আঁদার কেটে ভোর হয়েছে তার জীবনে। তকতকে করে ল্যাপা পোছা তুলসী মঞ্চ, চকচকে করে নিকোনো উনন যুগল, চাঁচা বেড়া আর দরমা ঘেরা এই ঘরখানির মধ্যেই সাজানো সংসার। এসবের দিকে তাকিয়ে তাকিয়ে অনেক দূর অবধি স্বপ্ন দেখত সাগর, কল্পনার রাস ছেড়ে দিয়ে। দেখবে না কেন? ভগবান যে তার সহায়। নচেত যখন এই অজানা গেরামের এই ছোট্ট পোড়া জমিন টুকুনের ওপর একখানা ভাঙা কুড়ে দেখে তার মধ্যে স্বামী ছেলে মেয়ে নিয়ে ঢুকে পড়েছিল, তখন অটল কি তার দুঃসাহসে কম ভয় পেয়েছিল? বলেছিল নাকি মালিক এসে দূর দূর করে বের করে দেবে কুকুর ছাগলের মতন? পুলিশেও ধৈর্য দিতে পারে। কিন্তু হয়েছে সেসব? বানভাসী হয়ে ঘুরে ঘুরে সাতঘাটের জল খেয়ে আর বাচ্চা দুটোকে নিয়ে সত্যি বেড়াল নাড়ানাড়ি কুকুর নাড়ানাড়ি করে মরে এই মাথা গোজার আচ্ছাদনটুকু পেয়েছে ওরা। গ্রামের লোকেরা বলে এটা নাকি একটা সাধুর কুড়ে। একা এখানে বাস করত সাধু। রাত কি না রাত কে জানে, দেখেনি কেউ, ভকত টকতও দেখেনি। হঠাৎ আবার কবে থেকে যেন দেখা গেল না তাকে। শেকল তুলে দেওয়া দরজাটার ওপারে কি আছে দেখবার জন্য কৌতূহলী ছেলেপুলে দরজাটা খুলে দেখেই পালিয়েছে আর বলেছে, ওরে সন্ন্যাসীটা আবার আসছে রে, ঘরের মধ্যে দড়িতে কাপড় চাদর ঝুলতেছে। কিন্তু কালক্রমে ঝড় বৃষ্টির সেই শেকল বন্ধ দরজাখানাকে কোথায় যেন আছড়ে নিয়ে গিয়ে ফেলেছে। সেই চাদর কাপড় কোথায় লোপাট হয়ে গেছে। কিন্তু ঘরটা বেদখল হয়নি। দখল নিলে এসে সাগরেরা। অটল ভয় দেখালেই সাগর মুখ ঝামটা দিয়েছে। কত লোক কত জামজিদের জবরদখল করে ঘর বাড়ি বানিয়ে রাজা হয়ে বসতেছে, শুনতে পাস নে? কি হয় তাদের? গভর্নমেন্ট হার মেনে ছেড়ে দেয়। আর এ তো বেওয়ারিশ, কার জায়গা গ্রামের লোকেও জানে না। বলে পুকুরটা আগে মস্ত ছিল,
শুকোতে শুকোতে এই জমে উঠেছে। অত সব সাগর স্বপ্ন দেখেছে, কিন্তু সাগরের স্বপ্ন আর তার কল্পনার পাখায় ভর করে বেশি দূর এগোতে পারেনি। দিনকাল খারাপ হয়ে যাচ্ছে দিনের দিন। ছেলে মেয়ে দুটো ক্রমশই ডাগর হয়ে উঠছে। শুধু ভাত জোটাতেই জান ছুটে যাচ্ছে অটলের। জাত ব্যবসা ঘরামের কাজ করে নগদা মজুর খেটে যখন যেভাবে পারে উচ্ছবৃত্তি করে। যা পাচ্ছে শুধু জঠরাগ্নিতে আহুতি দিতেই ফুরিয়ে যাচ্ছে। সাগর যে ভেবেছিল হাঁস পুষে আর ছাগল পুষে সে নিজে কিছু রোজগার করবে, তার হবার আশা নেই। প্রথমটায় তো পয়সা কড়ি খরচ করে তারপর শুরু করতে হবে। তবুও সাগর এই হাভাতের সংসারেও তুলসী তলা নিকোয় দাওয়ার কোলে পাতা উনুন দুটোকে পরিপাটি করে মাটি লাগায়। ভাত কটা সেদ্ধ হয়ে গেলেই কাজে তো লাগে একটা উনুন, পাতা লতা জেলে ভাত কটা সেদ্ধ করতে। তবুও দুটো উনুনকে সমান যত্ন করে সাগর। পাতবার সময় অটল হেসেছিল। প্রাণপাত করে পুকুর পাড় থেকে মাটি নিয়ে এসে দুটো চুলো গড়বার কি দরকার পড়ল রে সাগর? কত যজ্ঞি রাঁধবি? এখন সাগরের সামান্য যা পুঁজি ছিল তাও একটা করে বিক্রমপুরে যাচ্ছে। কিছুদিন অটল দাস হঠাৎ বেশ কিছু রোজগার করে ফেলেছিল। কেমন যেন কাজ পেয়ে যাচ্ছিল ঝপাঝপ। গ্রামের আরেকজন আধবুড়ো ঘরামি তার সাগরেদের সঙ্গে ঝগড়া করে আলাদা হয়ে গিয়ে হঠাৎই অটল দাসকে দেখে লুফে নিয়েছিল। কাল হলো ডালভাঙা গ্রামে এক যাত্রা পার্টি আসায়। যাত্রাদের প্যান্ডেল বাঁধার কাজে কাজ পেল অটল দাসের সেই মুরব্বি ফকির মোড়ল। অতএব অটল অসুরের মতো খাটল অটল। ফকির গা বাঁচিয়ে বাঁচিয়ে তদ্রকি করল, আর মজুরি ভাগের সময় ফকির একেবারে চোখের চামড়াহীনের মতো কাজ করল। তার কারণও ছিল। ফকির টের পেয়ে গেল তার পুরনো সাগরে তলে তলে তার জামাই হবার পথ পাকা করে বসেছে। অতএব তার সঙ্গে মিটমাট করা ছাড়া আর গতি কি? কিন্তু অটল দাস এত কারণে ধার ধারবে কেন? ছেড়ে দিল ফকিরের সাকরেদি। একাই কাজ চালাতে লাগলো বটে, কিন্তু তেমন সুযোগ সুবিধে আর জোটে না। ফকিরকে সবাই চেনে, আর তার সঙ্গে কে আসে কে যায় সে আর কে দেখে। তার পথ তো ক্রমশই আকাল লাগছে দেশে। রুজি রোজগার শূন্যের অঙ্কে ঠেকতে বসেছে। ফকিরের কাছে থাকতে থাকতে তার সঙ্গেই মাঝে মাঝে হাটে গিয়েছে অটল, সাগরের বায়না মেটোতে। এটা ওটা কিনে কিনে এনেছে। না, সাগর কোনোদিনও গন্ধ তেল, কাঁচের চুড়ি, সাবান, আলতা এসব চায়নি। ডুরে শাড়িও না। সাগরের বায়না শুধু সংসারী জিনিসে। নুয়ার একটা কড়াই যেই হলো, অমনি সাগরের মাথায় দুখান এনেমেলের শানকির ভূত চাপল। সেটা যদি হলো তো একটা সিলভারের ভাত আঁধবার হাঁড়ি। মাটির হাঁড়ি মালসা নেত্যই ভাঙে, ছুতো হয়। একে একে সাগরের অনেক কিছু হয়েছিল। বঁটি, কাটারি, শিলনোড়া, ডালের কাঁটি, এনেমেলের থালা। 4 জন 4 খানা। পিঁড়ি অবশ্য অটলই বানিয়ে দিয়েছিল। দাওয়ার ধারে সেই পিঁড়িতে বসে সাগর যখন উনুনে কাঠ ঠেলতে ঠেলতে ঘটঘটিয়ে ডালে কাঠি দিত, রানী মনে হতো সাগরের। কদিনেরই বা খেলা, কালের কবলে সবই যাচ্ছে একে একে। এই সেদিন প্রাণের অধিক প্রিয় সিলভারের হাঁড়িটা বেচে দিতে হয়েছে গোষ্ঠমদির কাছে দেনার দায়ে। আর তাছাড়া খুচখাচ সবই গেছে, ননি ধোপানির কাছে, দিনু কামানির কাছে, সত্য গয়লার মেয়ের কাছে। তাছাড়া দরকারও তো ফুরিয়ে আসছে ক্রমশ। ডালই যদি রান্না না হয় তো ডালের কাঁটি কোন কর্মে লাগবে? ব্যঞ্জন না রাঁধলে বাটনা বাটবার শিলনোড়া, কুটনো কোটার বঁটি। ভাতে কি আর সব দিন জুটছে? হয়তো 2 দিন হাহাকারের পর একদিন নারকেলের পাতা পোড়া গন্ধের সঙ্গে ভাত ফোটার গন্ধ। মাঝে মাঝে নারকেল কাঁটি চাছার কাজ জোটায় সাগর। তার দরুন ওই সরু সরু কাঁটিগুলো পায়। ঘামে ভেজা জামাটা ঝেড়ে
পেয়ারা গাছের ডালে ঝুলিয়ে দিয়ে অটল একটা কাঁচা ডালের আগা ভেঙে নিয়ে সেটাই দুলিয়ে দুলিয়ে বাতাস খেতে খেতে বললে, রান্না হয়ে গেছে? এখন আর সিলভারের হাঁড়ি নেই, আবার মাটির মালসা। ফ্যান গালারও প্রশ্ন নেই। ভাত সেদ্ধ হয়ে আসার মুখে জাল টেনে নিলে ফ্যান বসে ভাত ঠিক হয়ে যায়। সাগর সেই জাল টেনে নিতে নিতে ভারী গলায় বলল, না, একেবারে ধনে ধান কাবাসে বান কত সৌসাউরির মোরবার হব্বিসির পিন্ডি আনছি। অটল জোপায় বলে ওঠে, তবু তো ঘট করে বসে থাকতে চাইছিস। মরি তো এখানেই মরব, বলি নিজেরা নয় না খেয়ে মরলাম। শঙ্কুতসু। সাগরের দৃষ্টিতে ফুটে ওঠে অসহায়তা, তবু তার গলার স্বর কঠিন। বাস উঠিয়ে যেখানে যেতে বলছো সেখানে দুবেলা খেতে দিতে পারবে ওদের? এই গ্যারেন্টি আছে? অটল উৎসাহের গলায় বলে, না থাকলে কি বলতেছি, পেট পুড়ে খেতে দিবে, থাকবার জায়গা দিবে। সাগর আরো কঠিন মুখে বলে, তুই যেমন গোড়ল তাই এইসব কথায় বিশেষ করতেছিস। কার বাপ মা মরার দায় পড়েছে যে তোকে আমাকে বুকে ধরে নিয়ে গিয়ে খেতে পুঁতে দিবে? গভর্নমেন্ট সেবারে যেমন দেছিল। অটল একটু নিষ্প্রভ গলায় বলে, সে আর এ এক হলো? সবই এক, ও সবই এক। সাগর দৃঢ় গলায় বলে, যখন বেদের টোল ফেলে ফেলে ঘুরে মরছি তখন প্রত্যেকবার বলিস নাই, সাগর বাঁচতে চাস তো চল এখান থেকে, দুটো কাঁচা খোকা খুকি কোলে নে। কি নাটা পাকড়ি খেয়েছি তা আমি জানি আর ভগবান জানে। অটল এখন খেকিয়ে ওঠে, বলে, ভগবান দিল তো, রুজি রোজগার কেড়ে নিল না? পেটে কিল মেরে আর কদিন চলবে? নেকচার বাবুরা তো বলতেছে এই কথা, না খেয়ে কদিন থাকবে তোমরা? চলো ভাতের দেশে চলো, মাছের দেশে চলো। সাগর দপ করে জ্বলে ওঠে, বুড়ো হয়ে মরতে চললি, ঘটে এতটুকু বুদ্ধি এলো না? নির্যাস এই ঘরখানা আর জমিনটুকু নিয়ে নেবার মতলব, তাই ভুজুং দিয়ে ঘর ছাড়া করতে চাইছে। এইবার অটলের অট্টহাস্যের পালা। আমায় তো বোকা বুদ্ধু নিবুদ্ধি অনেক বলিস, নিজে কি? নেকচার বাবুরা আমাদের এই ছেঁচা বেড়ার ঘরখানে নিতে আসবে? জেনারা জিপ গাড়ি চুরি রাস্তায় মাতিয়ে আসতে যাচ্ছে, শুধু তোকে আমায় বলতেছে নাকি? রসুলপুর জবরদখল কলোনির সবাইকে বলতেছে, গভর্নমেন্ট তো না, ওনারা হলো গিয়ে দেশ সেবার মানুষ। অটল মহোৎসাহে বোঝাতে থাকে, শুনে এসেছে এইসব দুঃখী মানুষদের জন্য ব্যবস্থা হয়েছে নিশ্চিত অন্যের, নিশ্চিত আশ্রয়ের। যত সব কথা শুনে এসেছে অটল, সবটাই বলে তার অবুঝ পরিবারের কাছে, হয়তোবা বেশি করেই বলে। তার মনটা এখন দড়ি ছেঁড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছে ওই যাত্রায় সে আর এতদিনের মতো একা নয়, সঙ্গী আছে, সঙ্গী পাবে, দলে দলে ঝাঁকে ঝাঁকে। এ যাবৎ নিজেরাই ভেসে ভেসে বেরিয়ে বেরিয়ে আশ্রয় খুঁজেছে, দুটো কচি ছেলে মেয়ে নিয়ে। শহরবাসী বড় মানুষদের গায়ের পোড়া দালান বাড়ি ভেঙে হুমড়ে পড়া ঠাকুর বাড়ির দালানের আস্ত একটু কোণ, ছেলেদের কেলাব ঘরের পেছনের এক টুকরো চাতাল, কত জায়গায় হাঁপিয়ে বসে পড়েছে পুটলি পোটলা আর বাচ্চা দুটোকে নিয়ে। জায়গাগুলোকে আপাত বেওয়ারিশ ভেবে ওমা কোথা থেকে না কোথা থেকে যেন মাটি ফুঁড়ে ওয়ারিশ এসে হাজির হয়েছে আর দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আবার বুকে বল করে লোকেরা দৌড়ে দৌড়ে গিয়ে দাঁড়িয়েছে এই আবেদন নিয়ে, মাইনে দিতে নাগবেনি বাবু, শুধু দুটো ভাত আর একটু আশ্রয়, দুই মানুষের গতরে খেটে শোধ দেব, ঘরামির কাজ জানি, কোলের দুটো ছেলে নিয়ে এই আবেদন।
কেউ মুখ বাঁকিয়েছে, কেউ বা উপহাসের হাসি হেসেছে। সাগর বুঝে ফেলে কাতর অনুনয় করেছে, এদিকে কিছু দিতে হবে নি মা, আমাদের পেট মেরেই এদিকের পেট চাইলে দেব। কিন্তু সাগর পাগল বলে তো আর তারা পাগল নয়। সেবার অনেক দুঃখের শেষে একবার হঠাৎ কপাল খুলে গেল। একটা খামার বাড়িতে কাজ পেয়ে গেল তারা। মালিক কাজ চায়, পাহারাদার চায়। স্ত্রী পুত্র কন্যা সমেত একটা লোকের মতো নির্ভরযোগ্য পাহারাদার আর কোথায় মিলবে? চুরিচামারি করে চট করে পালাতেও পারবে না। 4-4টে পেট বলে চমকালো না খামারের মালিক। 2টো ভাতে তার কিচ্ছু যায় আসে না, কাজ দরকার। তার কাজ সেই ভদ্রলোক পেয়েছিল বই কি। মরা হাতি লাখ টাকা রোদে জলে ঘুরে বেড়ানো অটল দাসও 2টো দিন মাথায় তেল আর পেটে ভাত পেয়ে অসুর অবতার। আর সাগরও কম নয়। বস্তা বস্তা মুখ কলায় অরর খেসারি তোলপাড়, ঝাড়া বাছা, কুলো পাছড়ানো, এসব কাজে অবলীলাই করেছে সাগর। আর অটল থেকেছে শস্যের ভার ক্ষেত থেকে এনে খামারজাত করা আর আবার তাদের লরিতে বোঝাই করার কাজে। খাটুনি থাকুক, বড় আনন্দেই কেটেছিল সেই কটা দিন। কিন্তু অভাগার ভাগ্য, সেই ভরভরন্ত খামার বাড়িতে একদিন আগুন লাগলো। তার মানে আগুনই অটল দাসদের কপালে লাগলো। হতাশ অটল ছুটে মনিবকে খবর দিতে গেছে। সেও তো অনেকটা দূরে। ওই ভস্মাবশেষের কাছে লুটিয়ে পড়ে অটল দাস মুখ চাপড়ে মাথা চাপড়ে বলেছে, বাবু, আমার জেলে দেন, ফাঁসি দেন, গলায় পা দে মেরে ফেলান। হতভাগা, আমি আমার কর্তব্য করতে পারি নাই। আমি থাকতেই এই সর্বনাশ হয়ে গেল। তবে ভগবান সাক্ষী বাবু, অটল বেঈমান নয়। কর্তা ওর হাত ধরে তুলে বলেছিলেন, আচ্ছা আচ্ছা, থাম থাম, তোরা 4টে যে বেগুন পোড়া হয়ে মরিস নি, এটাই আমার ওপর ভগবানের দয়া। এ কাজ যে করেছে তা আমি বুঝেছি, ও জ্ঞাতি শত্রুর কাজ। তোরা আর কি করবি বাবা, এখন অন্য কাজ দেখ গে। অতএব আবার নিরাশ্রয়। মাইনের দাবি ছিল না, তবু অতখানি ক্ষতিগ্রস্ত মানুষটা জোর করেই অটল দাসের হাতে কিছু টাকা গুজে দিয়ে বলেছিলেন, না করছিস কেন? কাচ্চা বাচ্চা নিয়ে রাত পোহালে মুখে দিবি কি? মানুষ না, দেবতা, সাগর বলেছিল। আর সেই দেবতার আশীর্বাদটুকুর শেষাংশ হাতে থাকতে থাকতে ভগবানের দেওয়া আস্তানাও পেয়ে গিয়েছিল ওরা। তখন অটল দাস আর সাগরবালা ভেবেছিল, এইবার রাত কাটল, সকাল হলো, এখন শুধু আলোর দিকে এগোনো। কিন্তু নিভে গেছে সেই আলোর আশ্বাস। আর কি দিন ফিরবে? তবুও সাগর তার বড় যত্নে গড়া এই সংসারটার দিকে তাকিয়ে দেখে। ঘরের মধ্যে সারা দেওয়াল জুড়ে পেরেক গুজে গুজে জিনিস রাখা। ঠাকুরের পট, মাটির টিয়া পাখি, সাধুর ঘুড়ি ইত্যাদি। ঘরের একধারে দেওয়াল ঘেঁষে অটল দাসের নিজের হাতের শিল্পকলার নমুনা। বাঁশবাখারি দিয়ে গড়া 8খানা ঘর জোড়া নিচু মাচান। এসব বাঁশবাখারি সবই সংগ্রহের জিনিস। পরের ঝাড়ের বাঁশ কেটে নেওয়াকে খুব একটা দোষের মনে করে না অটল। কেউ বাঁশ কাটতে দেখে জিজ্ঞেস করলে অটল সংক্ষিপ্ত ভাষণে বলে, বাবুদের নেগে কাটতেছি। একজন ঘরামির পক্ষে এটা খুবই স্বাভাবিক, তাই দ্বিতীয় কথা আর ওঠে না। ওই মাচাটা বানাবার সময় সাগর বকবক করেছিল, জানি নে বাবা, এ আবার কি মতি বুদ্ধি, ওইটুকখানি ঘরের মধ্যে একখানা বীরভদ্র মাচান কিসের নেগে? কিন্তু পরে যখন অটল দাস তার উপরে চাটাই চট বিছিয়ে মাদুর কাঁথা সাজিয়ে বিছানা পেতে ফেলল আর হাঁড়ি কলসি বাসনপত্রগুলো তার তলায় ঢুকিয়ে লুকিয়ে রাখল, তখন সাগর হঠাৎ ধিপ করে তাকে একটা পেন্নাম করে বলেছিল, ধন্যি বটে, করেছ একখান কাজের মতন কাজ। এইসব ফেলে রেখে অনিশ্চিত এক অজানার উদ্দেশ্যে পা বাড়াতে হবে। সাগর বলে ওঠে,
কাদায় গুণ ফেলে বসে থাক, আবার দিন আসবে। আসবে, তোকে বলেছে, দেখছিস নে মানুষ দলে দলে গ্রাম ছেড়ে চলে যেতেছে। এটা অস্বীকার করতে পারে না সাগর। একটু গুম হয়ে থেকে বলে ওঠে, তার মানে আবার সেই হাঁটা, সেই পা ছিঁড়ে পড়া, মাজা খসে পড়া, আর শঙ্কুতসু, ওরা পারবে হাঁটতি? এই দেখো, তবে এতক্ষণে শুনলিটা কি? অটল দাস একটু চতুর হাসি হেসে বলে, হাঁটনের দিক দিয়ে যেতে হবে নে, ওদের টেরাকে চড়িয়ে নিয়ে যাবে সবাইকে। সাগর ভ্রুকুটি করে বলে, ওদের গরজ। অটল অকারণে গলা নামিয়ে বলে, অটল দাস যে নিজেকে কলোনির লোক বলে নাম নিকিয়ে এলো রে। তুই নিকিয়ে এলি আর ওরা নিকালো? আরে বাবা, অনেক প্যাঁচ কষে কায়দা কুশল করে তবেই হয়েছে। এখন ওদের সবার যা ব্যবস্থা, আমাদেরও তাই ব্যবস্থা। আর ধরা পড়লে? দূর খেপি, এর আবার ধরা পড়া পড়ি কি? বসন্ত সাক্ষী দিয়েছে অটল দাস তার বোনাই। সাগরের মন অটলের মতো খোলামেলা নয়, খুঁতখুঁতে। তাই সেই একইভাবে বলে ওঠে, কেন? বসন্ত নিচে কথা বলতে গেল কেন? আহা, দোস্তি হয়েছে না ওর সঙ্গে, দোস্তির জন্যই একটু নিচে কথা কইলে পুণ্যি বই পাপ লাগে না। ঘর এমন নিঝুম যে, বেটা বেটি দুটো গেল কোথা? খাবে নি? ঘাটে গামছা ঝাঁকা দিয়ে পুঁটি ধরতে গেছে, বলেছে মাছ এনে তবে মাছ পোড়া দিয়ে ভাত খাবে। অটল হেসে বলে, লবাবের বেটা বেটি। নে বাবা চল, এবার মাছের রাজ্যিতে চল, কত খাবি খা। সাগর সন্দেহের গলায় বলে, কোনখানে নিয়ে যাবে? অটল আত্মস্থ বলে, গোসাবা, বাসন্তী, মোরেলগঞ্জ, সুন্দরবন, ওই বুইলে সুন্দরবন। সাগর চমকে ওঠে, সুন্দরবন, মোরেলগঞ্জ, সেখানে নিয়ে যাবে? সত্যি? ঠিক বলতেছ? অটলও চমকায়, বলে, তা শুনি এমন বেবুল মারলি কেন? আছে নাকি কেউ সেখানে? এখন নাই। সাগর যেন আচ্ছন্নের মতো বলে ওঠে, ছেলো, বাবা ছেলো, আর আমি ছিনু। তুই ছিলি? সুন্দরবনে গেছিস তুই? অনেকদিন পরে সাগরের গলায় অভিমানী তরুণীর কণ্ঠ শোনা যায়। জানিস নাই নাকি, ছোটকালে গপ্প করি নাই? আমার কথা তো কখনো কান দিয়ে শুনিস না। মা মরে যেতে 8 দিন কাঁদি কাটি। পিসি বাবাকে বলল, মেয়েটারে তোর সঙ্গে নিয়ে যা, বোটে বোটে নঞ্চে নঞ্চে ঘুরবে, 10টা দৃশ্য দেখবে, মনটা বুঝ হবে। তা নিয়ে গেল বাবা। বাবা তো একজন ফলেস্টা বাবু চাপরাশি ছিল। বাবু আমাদের পাঁজিয়া গ্রামেরই। বাবাকে চাকরি দিয়ে নিয়ে গেছিল চেনা জানা বিশ্বাসী নোক বলে। ধলাইতলা ঘাট থেকে নৌকোয়, তারপর নঞ্চা। কাহা কাহা মুলুকে যে গেছে বাবা আমার নে। সাগর আনমনাভাবে বলে ওঠে, ফলেস্টা অফিসের বাড়িগুলান কি সুন্দর, ইয়া ইয়া খুঁটি গেড়ে তার ওপর কাঠের পাটাতন দিয়ে উঁচু বাড়ি বানিয়েছে, যেন সাহেবের বাড়ি। সিঁড়ি দিয়ে উঠে গেলে দেখবি তার মধ্যে চেয়ার টেবিল খাট বিছানা। বারেন্ডা দিয়ে ঝুঁকে ঝুঁকে দেখো, ও জলির মধ্যে ক্যাকড়া শিঙ্গি জল ঢোড়া সাপ কিলবিল হচ্ছে, আর তার সঙ্গে আবার কুচো চিংড়ি ছটকাচ্ছে।
কুচো চিংড়ি ছটকাচ্ছে। অটল জিভের জলটা একটু শুকিয়ে নিলে বললে, তোর ভয় লাগেনি তো? ভয়? তা এখন কি আর ভয়ের বয়স গো? বরং সুন্দরবনে এসে বাঘ দেখনু না কেন, এই আক্ষেপ করে করে বাবাকে জ্বালিয়ে খেতুম। বাবা বলতো, খবরদার নাম করবি নে, বল মা বনবেবী রক্ষে করো। বাবার মনি বাবু নাম মনে নাই। আমি সদ্য মা মরে গেছি বলে কত ভালো কথা বলতো। আর কি খাওয়া, বললে হাঁ হবি। যে এত ব্যাপারীদের নৌকো পাশ করবে, সব থেকে ফলেষ্ট্র বাবুকে ভেটতে যাবে। একা বাবু কত খাবে? বস্তাবন্দি নারকেল, কলসি কলসি মধু, কাঁঠাল, হাঁসের ডিম, হরিণের মাংস আর মাছ। নিকাজোকা নেই এত মাছ। ঝোড়া ঝোড়া মাছ ঢেলে দে যায় আপিস বাড়ির বারান্দায়। মাছ খেয়ে খেয়ে অরুচি জমে গেছিল। ভাত মানেই মাছের ছেরাদ্দ। অটল দাস তাড়াতাড়ি বলে, আহা, এই ভালো ভালো গপ্প সব ফুইরে ফেলাস না, ওদের আসতে দে। সাগর মুচকি হেসে বলে, ওরাও অনেক শুনেছে। তা শুনেছে বই কি, ছেলে মেয়ের কাছে গল্প মানেই তো ছেলেবেলার গল্প। অবশ্যই বেশি দিন বাপের সঙ্গে ঘুরতে পায়নি সাগর। একটু ডাগর হতেই গায়ে রেখে গেল বাপ পিসির কাছে। শঙ্কু আর তুষু এলো ঘেমে লাল হয়ে। তবু বিজয় গৌরব। 4-5টা পুঁটি পেয়েছে, আবার কটা ঘেনি কাংড়া। ও মা, পোড়া নয়, ঝাল রেঁধে দে। এখন এত বেলায় আবার ঝাল? আকার গরমের মধ্যে গুজে দে না, দিব্যি দোলকে যাবে। নুন দে, মেখে খাবি। না মা। শঙ্কু বলে, এত কষ্ট করে ধরলাম। অগত্যাই উঠতে হয় সাগরকে। অটল মেয়েটাকে কাছে টেনে পেয়ারা ডালটা দিয়ে বাতাস করতে করতে বলে, এই মাছটুকু নিয়ে এত আহ্লাদ, এইবার চল মাছ ভাতের দেশে। মাছ ভাতের দেশে? অটল বোঝাতে বসে ছেলে মেয়েদের। হ্যাঁ, সে স্বর্গরাজ্যই, প্রাচুর্যের দেশ, ফেলা ছড়ার দেশ। মাছ খেয়ে খেয়ে অরুচি জন্মে যায় যেই দেশে। সুন্দরবন। মায়ের বাপে সেই সুন্দরবন? শঙ্কুর মুখ উত্তেজনায় আরক্ত। অটল হেসে বলে, হ্যাঁ বাপ, তোদের মায়ের বাপে সেই সুন্দরবন। এখন তোদের বাপের হবে। বাপ? শব্দটার উপর একটু কৌতুক হাস্যের মিছিল দিয়ে অটল দাস বলে। তুষু আর শঙ্কু বাপের এই হাস্যরঞ্জিত মুখের দিকে তাকিয়ে যেন বলতে যায়। কত কত দিন যে বাপের এমন হাসি হাসি মুখ দেখেনি তারা। সর্বদাই তো একটা রুক্ষ, শুষ্ক, উদ্ভ্রান্ত চেহারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে অটল। তবে যত দুর্দশাই হোক, ছেলে মেয়েকে কখনোই গালমন্দ করে না অটল। শুধু কথাবার্তাগুলো ছাড়া ছাড়া নিরস বিরস। আর তুষুর বন্ধু পুঁটির বাপ রাত দিন ছেলে মেয়েদের গাল দেয়। দূর হয়ে যা না, দূর হয়ে যা, আমার হাড়ে বাতাস নাগুক। পুঁটির মা নেই। 5-6টা ছেলে মেয়েকে ফেলে রেখে কোথায় যেন পালিয়ে গেছে। দেখে অবাক লাগে তুষুর। মা বাপ আবার অমন রাক্ষসের মতন, ডাইনের মতন হয়? তবু উদ্ভ্রান্ত অন্যমনস্ক বাপের দিকে আজকাল আর তেমন ঘেঁষ ছিল না তুষু। নইলে মেয়ে তো ছিল অটলের গলার হার। কাজে যাচ্ছে মেয়েকে সঙ্গে করে, হাটে যাচ্ছে মেয়েকে কাঁধে করে, খেতে বসতে তো মেয়েকে সঙ্গে চাই। সাগর যদি রাগ করেছে, ওকে তো পেট চিড়ে গিলিয়েছি, আবার নিজের ভাগ থেকে দেওয়া কেন?
অটল হেসে হেসে বলেছে, টুসু যেন তোমার সতীনঝি। বুঝলি টুসু, ওটা তোর মা না রে, সৎ মা। শঙ্কু সাহস করে বলে, সুন্দরবনে অনেক মধু আছে না বাবা? আছেই তো, মধু তো আছেই। অটল উৎসাহে উঠে দাঁড়ায়। আসল কথা বল, মাছ আছে, ভাত আছে, দুবেলা পেট পুড়ে শুধু ভাত আর মাছ, আর তার সঙ্গে ওসব তো আছেই, মধু, কাঁঠাল, নারকেল, পানিকল, পাঁঠা হাঁসের ডিম। ছেলে মেয়ে দুটো বাপের গা ঘেঁষে বসে, জলজলে চোখ নিয়ে শুনে যায়। কি সূত্রে কোন পথ দিয়ে আসবে এইসব কথা ভাবে না অটল দাস। ওর স্বপ্না তো চোখের সামনে ওই মায়াময় আকর্ষণীয় জিনিসগুলো যেন ভেসে ভেসে উঠতে থাকে, নাম না জানা নোনা নদীর জল থেকে। অটল নদীর নাম জানে না, সাগরেরটা যে খুব মনে আছে তেমনটা নয়, তবু স্মৃতির অনুশীলন করতে করতে হঠাৎ হঠাৎ মনে পড়ে যাচ্ছে ভোলা, বলেশ্বর, রূপসী, মলা। মনে পড়া তক শৈশব বাল্যের সেই ধূসর স্মৃতি, যা নাকি বানের জলে ধুয়ে যাবার কথা, আর এতদিনে ঝড়ঝঞ্ঝায় উড়ে যাওয়ার কথা, তা যেন আবার নতুন রঙের ছোপ খেয়ে খেয়ে স্পষ্ট হয়ে উঠেছে। ছেলে মেয়ে দুটো মায়ের চোখ দিয়েই যেন সেই সমারোহময় জীবনের ছবি দেখতে পায়। মা, কবে যাওয়া হবে? তোর বাপকে শুধু, ও জি তো বলবে 2 দিন বাদ। 2 দিন 2 দিন করে তো 10 দিন হয়ে গেল। মা, আমার গিন্নি পুতুলটা নে যাব। শুধু গে যা তোর বাপকে, বলেছে তো কিছু নিতে হবে নি, মোট পুডলিতে ভার করতে হবে নি, ওরা সব দেবে, তুই ওটাকে নুকিয়ে সঙ্গে নিয়ে নিস। মা, প্যারাগুলান সব গায়ে পড়ে থাকবে? সাগরও সেই সবুজ পাতার নাচনের আড়ালে লুকিয়ে বসে থাকা ছোট ছোট পেয়ারাগুলোর দিকে তাকিয়েছিল। সামনের আকর্ষণ তীব্র, তবু ফেলে যাওয়া মাটির মমতাও তো আর কম নয়। এক এক সময় মনে হয়, চিরদিন কি আকাল যাবে? কষ্ট করে আর কিছুদিন এখানে চেপে বসে থাকতে পারলে আবার সুদিনের মুখ দেখা যেত। মা, সেই দেশটা খুব সুন্দর বলে সুন্দরবন নাম, তাই না? তাই তো, আবার কি? শঙ্কুর খুব বুদ্ধি আছে। তলে তলে দেওয়ালে গোঁজা পেরেকগুলো উপড়ে উপড়ে জড়ো করে সাগর, আঁচলের কোণে বেঁধে নিয়ে যাবে। যাওয়া মাত্র কে সাগরকে পেরেক দড়িয়ে সব যোগান দেবে? থাকতি তো দিবে, কিন্তু ঘরটা কেমন দেবে? মনের মধ্যে প্রশ্নের তোলপাড়। নিজেই চাপান, নিজেই কাটান। নিঘাত ছোট মোটোই হবে। বলেছে বটে, জবরদখলের মানুষগুলোকে মনীষী হয়ে তারা ছাগল ভেড়ার মতন খোঁয়াড়ে পড়ে আছিস দেখে প্রাণ কাঁদে। তবু এত হুদো হুদো নোককে কি আর পেল্লায় পেল্লায় ঘর দিতে পারবে? সাগর ধরে নেয় ছোট ঘরই, কিন্তু কেমন হবে তার চেহারাটা? সেই অধেকা ঘরটাকে কিছুতে স্পষ্ট করে তুলতে পারে না সাগর। খণ্ডখোলা খণ্ডখোলা গ্রামের তার সেই শ্বশুর বাড়ির মাটির ঘরটা, সেই কিছুদিনের বাসা খামার বাড়ির ঘরের চালাটা, মামুদপুরের এই চাঁচা বেড়ার ঘরটা, সব যেন একাকার হয়ে যায়। আর তার উপর মোহময় একখানা ঘরের ছবি মাঝে মাঝে আবছা হয়ে ভেসে ওঠে। মোটা মোটা উঁচু উঁচু গড়ানের খুঁটি, শালের খুঁটির ওপর কাঠের পাটাতন পাতা, তার ওপর বারান্দা, ঘেরা ছবির মতন সুন্দর বাড়ি, ভেতরে খাটা বিছানা আর আয়না আলনা। কবে তোমার টেরাক আসবে শুনি? সাগর যেন আর এই ভাঙা সংসারটা টানতে পারছে না। বর্ষা পড়ে গেছে, জলের ঝাপটায় দাওয়ায় বসে ভাত রাঁধা যায় না।
ঘরের মধ্যে নারকেল পাতার জালের ধোঁয়ায় অন্ধকার। সাগরের মনে হয় ছুটে বেরিয়ে গিয়ে সেই রথে চড়ে বসে, যেই রথ তাদের নিয়ে যাবে সেই সবুজ দিগন্তের দেশে। তোকে ভাঁওতা দিয়ে বাড়তি একটা নাম নিকিয়ে এনেছে মুখ পড়া বসন্ত। দেখিস, ওই টিকিটেও সত্যিকার বোনাই বেয়ায় কেউ টেরাকে চুরি পড়বে। আর যখন বাবুরা খাতা ধরে বলবি অটল দাস, অন্য আরেকটা মিনসেকে ধরে দেখিয়ে বলবি এ যে হুজুর। অটল অটল বিশ্বাসে বলে ওঠে, কি যে বলিস, তুই যে যাত্রা পালা নিগলে না কেন তাই ভাবতেছি, দেখিস পরে। তবু ভেতরে ভেতরে ভয় নেই তা নয়। তাই এবেলা ওবেলা ৩-৪ মাইল রাস্তা হেঁটে রসুলপুর ঘুরে আসে অটল। তারপর সত্যি একদিন আসে। কাল ভোর রাত্রিরে টেরাক আসবি। হাঁপাতে হাঁপাতে ছুটে আসে অটল। বেলা 12টায় ছাড়বি। বসন্ত বলে দেছে শেষ রাত্রিরে গিয়ে পৌঁছে বসন্তের গোষ্ঠী সামিল হয়ে বসে থাকতি। আর আলসেমি নয়। শঙ্কু, তুষু, তোদের ঘুম ভাঙবে তো এখন? ছটফট করে বেড়ায় অটল দাস। একবার তার নিজের হাতে বাঁধা বেড়ার ডালগুলো টানে, একবার দরমার দেয়ালগুলোয় হাত চাপড়ায়, একবার বসে একবার হাঁটে। কিন্তু সাগর সুস্থির। ও যতটা সম্ভব পুঁটলি বাঁধছে। ওদিকে 10 বছরের শঙ্কু গাছে উঠে কথায় কথায় কষা পেয়ারার গাদা পেড়ে পেড়ে জড়ো করছে। কিন্তু ট্রাক কই? ভোর থেকে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া। বসে থাকতে থাকতে কাঁপুনি ধরে যাচ্ছে। অটল দাস ঘোরাঘুরি করছে, আসছে যাচ্ছে। সাগর তার পুঁটলি পোঁটলা আর ছেলে মেয়ে দুটোকে আগলে নিয়ে বসে আছে শুকনো মুখে, আর থেকে থেকে ভগবানকে সাপ সাপান্ত করছে এই দুর্যোগের জন্য। হঠাৎ অটল দাস ঘুরে এসে একটা সুখবর দিল। ট্রাক আসছে। তার সঙ্গে আরও একটা ট্রাক আসছে, তার মধ্যে হান্ডা হান্ডা খিচুড়ি। কলোনির লোকেরা আজ সংসার উঠিয়ে চলে যাচ্ছে। রান্না খাওয়ার সুবিধে হবে না, তাই এই ব্যবস্থা। ভগবান, তুমি তবে আছো। সাগর 2 হাতে নিজের নাক কান মোলে। হেই ঠাকুর, হেই ভগবান, অপরাধ নিওনি। ঝড়ে শালপাতা উড়ে যাচ্ছে। বাঁ হাতে চেপে ধরে তবে খাওয়া। স্বাদও যদি না থাকে তবুও অমৃত। ওই শক্ত কাটকাট বিবর্ণ বিস্বাদ খিচুড়ি ঢেলার মতো যেন জীবনের স্বাদ বর্ণাঢ্য ভবিষ্যৎ। ঝোড়ো হাওয়া বয়েই চলেছে। মানুষগুলো যেন পাতার মতো উড়ে যাবে। অথচ গত রাত পর্যন্ত আকাশ শান্তই ছিল। জ্যোৎস্না ছিল আকাশে। সাগর বলল, অদৃষ্টটা দেখো। অটল বলল, একা তো তোর আমার নয়, এই এতগুলো মানুষের। সেই ঝোড়ো বাতাসের মধ্যেই ট্রাক বোঝাই হতে থাকে। মানুষগুলোকে আর ছাগল ভেড়া বলেও মনে হয় না, যেন মাল মাত্র। যেভাবে মালের লরি বোঝাই হয় সেভাবেই হতে থাকে। আর এক সময় ট্রাক ছেড়ে দেয়। শোরগোল চেঁচামেচি থামতে চায় না। বেদম ঝোড়ো হাওয়ার শব্দকে পাল্লা দিয়ে মানুষের কলকল্লোল এগিয়ে চলে জানা অজানার পথ পার হয়ে। মা বাপের সঙ্গে আর কথা চলছে না। 2 ভাই বোনে গায়ে গা পিষে চুপি চুপি কথা। দাদা, দেখ, আমরা চলে যেতেছি বলে এখানের গাছপালাগুলো যেন মাথা ঝুঁকে ঝুঁকে কাঁদতেছে। ঠিক বলেছিস, নুটিয়ে নুটিয়ে কাঁদছে। আত্মীরে আবার খেতে দেবে দাদা? দেবেই তো, বসন্ত কাকা বলেছে। নুনচে আদা বাড়া হবে, রাজাই খাওয়া। আর কখনো এখানে আসা হবে নি দাদা। দাদা নিজ মহিমা দেখাতে জোর গলায় বলে, কেন হবে নি? আমরা কি কয়দি নাকি? জেলখানায় নিয়ে যাচ্ছে। কত পথ পার হয়ে, কত মাঠঘাট ক্ষেত খামার ছাড়িয়ে ট্রাক চলেছে মানুষ বোঝাই দিয়ে। যাত্রা শুরুর সেই কলকোলাহল আশ্চর্য রকম থেমে গেছে।
এখন সকলেরই মুখে মলিন বিষণ্ণতা। এ যেন অনন্ত যাত্রার পথে তারা চলেছে। হঠাৎই তীব্র একটা আষ্টে গন্ধ এই বাতাসকেও ছাপিয়ে উঠে ছড়িয়ে পড়ল। দাদা! ঠেলা মারল টুসু ঘুমন্ত দাদাকে। এসে গেছি বোধহয়, মাছ মাছ গন্ধ আসতেছে। হঠাৎই রব উঠল, ক্যানিং ক্যানিং। আর ঠিক সেই সময় বৃষ্টি নামল মুষলধারে। সারাদিনের আফসানির শেষ পরিণতি। তারপর এক অবর্ণনীয় হুলস্থুল কাণ্ড। ঠেলাঠেলি, চেঁচামেচি, আর্তনাদ, হাহাকার। কার হাতের পুঁটলি পড়ে গেছে, কে ছেলেপুলেকে দেখতে পাচ্ছে না, তবু লাঠির গুঁতো খেতে খেতে কাদার চড়া ভেঙে লঞ্চে উঠতে হচ্ছে। লঞ্চের মধ্যে আলোর রেখা, কাদার চড়া, ঘুটঘুটে অন্ধকার। যারা সব নিজের নিজের হ্যারিকেন লণ্ঠন সঙ্গে এনেছিল তারা খুঁজেই পাচ্ছে না। জ্বালাবার চেষ্টাও অবশ্য বাতুলতা। মাঝি মল্লাদের হুঙ্কার, সারেঙ্গের হুইসেল, বৃষ্টির শব্দ ক্রমশই চৈতন্যকে অসাড় করে দিচ্ছে। তবু দুহাতে দুই ছেলেমেয়ের হাত শকত করে চেপে ধরে কাদার চড়া ভেঙে ভেঙে লঞ্চের সিঁড়িতে উঠছে সাগর। অটলের কাঁধে মালপত্র, মাথার উপর বৃষ্টির মুষলধারা। সাগর চেঁচিয়ে উঠল, আজকেই কি ভগবানের পেলয়ের দিন গো? পৃথিবীর কি আজই শেষ? কে একটা বলে উঠল, মর মাগি, কথার কি ছিরি। তারপরেই একটা কাতর শিশুকণ্ঠ, দাদা প্যারা পড়ে যাচ্ছে। কিন্তু পড়ে গেল কি শুধুই? দুটো অবুধ শিশুবাহিত কটা কষা পেয়ারা। সৃষ্টিকর্তার হাত থেকে পড়ে গেল নাকি তার আপন সৃষ্টির কিছু সঞ্চয়? ঘাট জুড়ে লঞ্চ, আগে পিছে দূরে। একটাতে চড়ে পড়তে পারলেই তার থেকে সিঁড়ি নামিয়ে পেছনটায় চড়ে পড়া যাবে। কে কোনটায় চড়বে কেউ জানে না। কোথায় নির্দেশনামা আর কোথায় কে। থেকে থেকে শুধু রণহুঙ্কারের মতো হুঙ্কার ছাড়াচ্ছে মাঝি মল্লারা। বিশেষ একটা সাংকেতিক শব্দ, এই পটভূমিকায় ভয়াবহ বলে মনে হচ্ছে। এই ভয়ঙ্করকে চিরে ফেলে সহসা একটা নারী কণ্ঠ উদ্দাম হয়ে উঠল, শঙ্কু, টুসু, ওগো ওরা ওঠে নাই যে। উঠেছে উঠেছে। কই, কোথায় উঠেছে? শঙ্কু, শঙ্কু রে, টুসু, টুসু রে। আমি উঠবনি, আমি যাবনি, আমারে নাইমে দাও। উন্মাদিনীর এই প্রলাপ বাক্যে কে কর্ণপাত করবে? লঞ্চ তো ছেড়ে দিয়েছে। খবরদার আমি ধরনি, আমি যাবনি, আমি জলে ঝাঁপ দিয়ে চলে যাব। কিন্তু কে ছাড়বে তাকে? হঠাৎ বসন্তর ভয়ঙ্কর কণ্ঠ শোনা যায়, তারা তো ওই আগের লঞ্চে উঠলো দেখলাম। আগের লঞ্চে? কোন আগের? হুই যে, ওই যেটার গায়ে হলদে হলদে করে কি সব লেখা ছিল। সেটা কোনখানে যাবে? সবই এক জায়গায় যাবে বাবা। অটল দাস, তোমার পরিবারকে বুঝ দাও। চড়ে যখন পড়েছে ঠিকই পৌঁছবে। পৌঁছাবে? কখন পৌঁছাবে? তা জানি নে, বাতাসের মুখ বুঝে। এখন আর এলোমেলো চিৎকার নয়, শুধু একটা না একটা কাতর কান্না। ওরে শঙ্কু বাপ আমার, ওরে মা টুসু, তোরা কেন আমার হাত ছাড়ে এগুয়ে গেলি? এই রাক্ষস ঠাঁইতে তোদের আমি কোথায় খুঁজব? অনেকেই এই কান্নায় বিরক্ত হয়। যাত্রাকালে এ কি মরা কান্না। কেউ কেউ আবার সান্ত্বনাও দিতে আসে। তোমাদের চেনা লোক যখন বলছে অন্য লঞ্চে উঠেছে দেখেছে, তা তখন যাবে কোথায়? ডাঙায় নামলে ঠিকই পেয়ে যাবে। ভাত রান্না হচ্ছে, খাও দাও। অটল দাস কিছুই বলছে না। সাগরকে তার বড় ভয়। সান্ত্বনা দিতে এসে হয়তো হিতে বিপরীত হয়ে যাবে। এখন শুধু ডাঙার অপেক্ষা। কিন্তু কোথায় সেই ডাঙা?
যেখানে সাগর আর অটল পায়ের তলার মাটি পাবে। সকালে প্রকৃতি মনোহারিণী রূপসী। কে বলবে কাল ওই কাণ্ড ঘটে গেছে। ভিজে মাটি চড়ার ওপর ঝকঝকে রোদ। বাসন্তীতে নোঙর করেছে এই লঞ্চ। ক্যাম্প পড়েছে চড়ার ওপর দিকে উঁচুতে। আরও কিছু কিছু ক্যাম্প পড়েছে গোসাবাই। সেখানে আগে নেমে গেছে আগের লঞ্চের লোক। তোমার ছেলে মেয়ে বোধহয় ওই আগের লঞ্চেই চেপে বসেছিল বাছা। মাঝি মল্লাদের বলে কয়ে দেখো যদি ফিরতি পথে তোমাদের নিয়ে যায়। নিয়ে যাবি? যাবে না কেন? সংসারে ভালো নৌকো তো আছে বই কি। বউয়ের কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল অটল দাস। সাহস করে একবার এগিয়ে আসে, বলে, মাঝিদের বলেছি নে যাবে। কাল তো এতটুকুন কিছু দাঁতে কাটিস নাই। ওখানে পাউরুটি আর চা দিতেছে। এতক্ষণ গুনগুনানি চলছিল, আর চলছিল বৃথা খোঁজা। হঠাৎ বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে সাগর নামের মেয়ে ছেলেটা, আর শত চক্ষুর সামনে দুই হাতে কিল মারতে থাকে একটা শক্ত সমর্থ পুরুষকে। কেন আনলি তুই? কেন আনলি? বল, কেন আনলি? এনে দে আমার শঙ্কু তুষুকে, দে এনে। কিন্তু কি সাধ্য অটল দাস নামে তুচ্ছ মানুষটার ওই লোনা জলের গভীরের তলা থেকে সাগরের হারানো মানিক দুখানা খুঁজে এনে দেবে? দিন রাত পার হয়ে গেছে। গোসাবা তো খুঁজে এলো মোরেলগঞ্জ, খুঁজতে ফিরে এলো ক্যানিং পর্যন্ত। আবার গেল সেই গোসাবায়। পথ চিনতে না পেরে মা বাপকে খুঁজে খুঁজে কোথায় কোথায় হয়তো ঘুরে বেড়াচ্ছে দুটো ছোট্ট মানুষ। 100 বার জিজ্ঞেস করা হয়েছে বসন্তকে, বসন্ত তুমি কি সত্যি দেখেছিলে? বিপদকালে একটা স্তোক বাক্য উচ্চারণ করে ফেলে যে এমন বিপদে পড়তে হবে তা কি আর বসন্ত ভেবেছিল? সে বলে, দেখলাম তো দাদা, নিজের চোখেই তো দেখলাম। বলে যখন ফেলেছে তার জের তো টেনেই চলতে হবে। নিজের চোখেই দেখেছে বসন্ত। তবে তবে এই জায়গাটা ছেড়ে রেখে কোথায় যাবে সাগর আর অটল? কিন্তু দুজনে কি একসঙ্গে? না, সাগর একলা ফেরে। হঠাৎ হঠাৎ প্রবল শব্দে ডাক দেয়, শঙ্কুরে, তুষুরে। আর অটলকে ধারে কাছে আসতে দেখলেই ধাঁই ধাঁই করে মারতে থাকে। নিশ্চিত খাওয়া নেই, নিশ্চিত নাওয়া নেই, নিশ্চিত আশ্রয় নেই। শেয়াল কুকুরের মতো ঘুরে ঘুরে এখানে সেখানে দিনরাত্রি কাটানো। হঠাৎ একদিন অটল দাস ওই পাগলি মায়ের হাতটা চেপে ধরে বলল, সাগর, আমার দিকে তাকা, স্পষ্ট তাকা, দেখ। আমার কি কিছুই নাগে নাই? তুসু আমার গলার হাড় ছিল না, শঙ্কু আমার পাঁজরার হাড়, তুই কি জানিস নাই? পাগলির রুদ্রমূর্তি সহসায় স্থির হয়ে যায়, তাকিয়ে থাকে ওই বেদনার্ত মুখটার দিকে। 12 বছর বয়স থেকে এই 32 বছর বয়স পর্যন্ত যে মুখটার দিকে তাকিয়েই কাটিয়ে এসেছে সে, সুখে দুঃখে জলে আগুনে অভাবে অনটনে। আগুন জ্বলা ধকধকে চোখ দুটোর গভীর গহ্বর থেকে হঠাৎ বাষ্পোচ্ছ্বাস ওঠে, আর তারপর প্রবল জলোচ্ছ্বাস। ঠুকরে কেঁদে ওঠে সাগর নামের সেই মেয়েটা, যে মেয়েটা একদিন জ্যালজ্যালে চেলির আঁচলে চোখ মুছতে মুছতে এক জেলা থেকে আরেক জেলায় চলে এসেছিল অটল দাসের পিছু পিছু, সবিষয়ে তার চওড়া কাঁধ আর চ্যাটানো পিঠখানার দিকে তাকাতে তাকাতে। শ্বাস নেই, তবু হাড় কখানা আছে। মাস নেই, তবু কাঠামোখানা আছে। আর সেই কাঠামোখানার ওপরেই আছড়ে পড়ে মুখ চেপে ধরে হু হু করে কেঁদে চলে সাগর। লোনা জলে ভাসিয়ে দেয় অটল দাসের চওড়া বুকের খাঁচাখানা। কাঁদতে দেয় ওকে অটল, মনে মনে বলে, কাঁদ, কান্নাই ঔষধ। অনেকক্ষণ পরে আস্তে করে বলে, যদি পাবার হয় একদিন খুঁজে পাবো সাগর,
আর যদি ভগবানের করিনু কোনো খেলা, হয়তো কিছুই করার নাই। কিন্তু আমরা দু মানুষ তো আছি। একদা ওরা ছিল না, আসে নাই, শুধু তুই আর আমি থেকেছি। মনে মনে ভাব না, সেই দিনে ফিরে গেছি আবার। তুই আর আমি নতুন করে জীবন আরম্ভ করতেছি। শরীরে আর সেই অসুরের বল নেই, নেই সেই পেশি কঠিন চওড়া বুক পিঠ, নেই টগবগে মুখ, রগরগে চুল। তবুও লোকটা অটল দাস। এধার ওধার যেতে আসতে লোকে দেখে আলতু ফালতু কুড়োনো মাল, হোগলা গোল পাতা, নারকেল পাতা, খেজুর ছড়া দিয়ে দিব্যি একখানা ঝুপড়ি বানিয়ে ফেলেছে। একটা চরে ঘুরে বেড়ানো আধবুড়ো লোক বানিয়ে ফেলার পর কোথা থেকে যেন বয়ে বয়ে আনছে মাটির মালসা, জ্বালানি পাতা। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসছি আগামী পর্ব নিয়ে।